এক সন্ধ্যায় বিয়ের আনন্দে মেতে উঠেছে সম্পূর্ণ গ্রামবাসী। আর ঠিক তখনই হঠাৎ জামাই নিখোঁজ হয়ে যায়। পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় জঙ্গলের ভেতরে শিব মন্দিরের পাশে একটা কুয়ার ভেতর থেকে। যে বিয়েতে হওয়ার কথা ছিল নতুন জীবনের শুরু, সেটাই হয়ে গেল এক ভয়াবহ রহস্যের দরজা। আর এখানেই শুরু হয় এক অসম প্রেম, ধর্মীয় ঘৃণা আর প্রতিশোধের এমন একটা কাহিনী, যেখানে খুনিদের খুঁজতে গিয়ে বেরিয়ে আসে এমন এক সত্য যা শুনলে আপনার গায়েও কাটা দিবে। তবে কে এই খুনি, আর কেনই বা তারা নতুন জামাইদের বিয়ের প্রথম রাতেই জঙ্গলের ভেতর নিয়ে হত্যা করছে? কি কারণে এই রকম প্রতিশোধ নিচ্ছে খুনিরা? এটাই জানবো আজকের মুভিতে। তো আজকে এক্সপ্লেইন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি তামিল থ্রিলার মুভির নাম রাম শিবম ফাতেমা। তো চলুন মুভিটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা তিনটি গ্রামের কথা জানতে পারি: সুব্রামানিপুরাম, সুলতানপেটাই এবং ইয়োকোপুরাম। এর মধ্যে সুব্রামানিপুরাম আর ইয়োকোপুরামের মধ্যে ছিল এক চরম শত্রুতা। প্রায় প্রতিদিনই সেখানে মারামারি হতো, এমনকি মাঝে মাঝে সুলতানপেটাইও এই দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়ত। সেখানে হতো খুন, হতো রক্তপাত, আর এভাবেই একটা বিয়ের সমাপ্তি ঘটত। তো আজ রাতে ইয়াকুপুরান গ্রামে একটি খ্রিস্টান বিয়ে হচ্ছিল। বিয়েটা হচ্ছিল অ্যানি আর সুসাই বলে দুটি ছেলে মেয়ের। তারা খ্রিস্টান, আর এই বিয়েতে জেনি নামে আরেকটি মেয়েও উপস্থিত ছিল, যে বরপক্ষের লোকজনেদের গান বাজনা করে বিনোদন দিচ্ছিল। জেনিকে দেখলে যে কোনো পুরুষই কাবু হয়ে যেত, কারণ তার শরীর দেখলেই মনে হতো যে তার শরীরে একটা অজানা আকর্ষণ লুকিয়ে রয়েছে। সবাই তার নাচে মুগ্ধ হয়ে যায়। আর এই বিয়ের অনুষ্ঠানে সেখানে আরও একটি ছেলে উপস্থিত ছিল, যার নাম ফারহান, যে জেনির নাচ গান এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল। কিন্তু অবাক করা বিষয় হলো, যে বিয়ে করতে এসেছে, অর্থাৎ নতুন জামাই, সে তার নিজের বউয়ের দিকে না তাকিয়ে জেনির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সুসাইর হবু বউ অ্যানি এই ব্যাপারটা লক্ষ্য করে, আর তারপর সে তার জামাইকে বলে, ওই তুমি ওই মেয়েটার দিকে কেন তাকিয়ে আছো? এখনো বিয়ে কমপ্লিট হয়নি, তার আগেই অন্য মেয়ের দিকে চোখ চলে গেছে। এই কথা শোনার পর সুসাই নিজেকে কিছুটা কন্ট্রোল করে, কিন্তু তার মন পড়ে রয়েছে ওই জেনির দিকেই। সুসাই একসময় লক্ষ্য করে যে নাচ গানের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর জেনি ধীরে ধীরে জঙ্গলের দিকে হেঁটে চলে যাচ্ছে। সুসাই তখন সুযোগ বুঝে তার পিছু নেয়। জেনিও বিষয়টি লক্ষ্য করে, আর তারপর সে সুসাইকে বলে, আসো, আমার আরও কাছে চলে আসো, তোমার সাথে জঙ্গলে আমি সোহাগরাত করব, আর তোমাকে এতটা সুখ দিব যা তোমার বউ তোমাকে কখনো দিতে পারবে না। সুসাই জেনির কথা শুনে পুরাই পাগল হয়ে যায়। সে পাগলের মতো জেনির পিছু পিছু ওই জঙ্গলের ভিতরে চলতে থাকে। একসময় জেনি সুসাইকে পুরনো একটি শিব মন্দিরের কাছে নিয়ে আসে, আর হঠাৎই সেখান থেকে একটা ছেলে আর মেয়ে সুসাইয়ের সামনে এসে দাঁড়ায়। সুসাই এই কাপেলকে দেখে ভয় পেয়ে যায়। সে তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ পিছনে ঘুরে তাকিয়ে দেখে যে তার পিছনে রাস্তা আটকে ফারহান দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে সেই ছেলেটি আর মেয়েটি সুসাইয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে, আর তারপর তাকে শক্ত করে ধরে ওই শিব মন্দিরের পাশে থাকা একটি কুয়ার পানির ভিতরে চেপে ধরে। একসময় সুসাইয়ের দম বন্ধ হয়ে আসে, সে মারা যায়। সুসাই মারা যাওয়ার পর ওই কাপেল তাকে ওই কুয়ার ভিতরেই ফেলে দেয়। আর এই দৃশ্য দূর থেকে দাঁড়িয়ে একজন তান্ত্রিক চুপচাপ দেখতে থাকে। পরদিন পুলিশের কাছে খবর যায়। পুলিশ খবর পেয়ে তাদের গাড়ি নিয়ে জঙ্গলের দিকে আসতে থাকে। আর সেই সময় ওই কাপেল যারা খুন করেছিল, তারা ওই পুলিশের গাড়ি দেখে নিজেদের মধ্যে বলা বলি করে, এরা আমাদের খুঁজতে এসেছে, কিন্তু এই জীবনে এরা আমাদের আর ধরতে পারবে না। ঘটনাস্থলে পুলিশ আসার পর এক কনস্টেবল পুলিশ অফিসারকে জানায়, স্যার, নিহত ব্যক্তি হচ্ছে ইয়াকুপুরামের সুসাই। গতরাতে তার রিসেপশন পার্টি ছিল। আসলে খ্রিস্টানদের প্রথমে রিসেপশন হয়, তারপর চার্চে বিয়ে হয়, তাই তাদের বিয়েটা এখনো সম্পূর্ণ হয়নি। ইন্সপেক্টর কনস্টেবলকে জিজ্ঞাসা করে যে এই খুনটা কে করেছে। সে যখন এই প্রশ্ন করছিল, তখন হঠাৎ সেই তান্ত্রিক তাদের সামনে আসে আর চিৎকার করে বলে, আমি জানি যে সুসাইকে কে খুন করেছে, আমি সব জানি। এই কথা শুনে ইন্সপেক্টর কনস্টেবলকে জিজ্ঞাসা করে যে এই তান্ত্রিক আবার কে। তখন কনস্টেবল ইন্সপেক্টরকে জানায় যে ইনি হচ্ছে একটা পাগল, যেখানে সেখানে দিনে রাতে ঘুরে বেড়ায় আর এইরকম উল্টোপাল্টা বকতে থাকে। ইন্সপেক্টর তখন সুসাইয়ের মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। এদিকে সুব্রামানিপুরাম আর ইয়োকোপুরানের গ্রামবাসীরা আবারও লড়াইয়ে জড়িয়ে পড়েছে, কারণ ইয়োকোপুরানের লোকজন ভাবে যে সুব্রামানিপুরামের মেয়ে সুসাই বিয়ে করতে যাওয়ার পর তাকে চক্রান্ত করে তারা মেরে ফেলেছে। সঙ্গে সঙ্গে এই খবর পুলিশ ইন্সপেক্টরের কাছে যায়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে
আর এসে এই গন্ডগোল দেখে তো তার মাথা পুরাই খারাপ হয়ে যায়। এদিকে একজন খুন হয়ে গেছে, সেই তদন্ত করতে হবে। অন্যদিকে গ্রামবাসীদের এই ঝামেলা সে সহ্য করতে পারে না, তাই সে পুলিশ কনস্টেবলদের বলে, এদের লাঠিচার্জ করো। কনস্টেবলরা তখন লাঠিচার্জ করা শুরু করে দেয়। আর এই লাঠিচার্জের ভয়ে গ্রামবাসীরা তখন একে একে সবাই পালিয়ে যেতে শুরু করে। তবে পুলিশ অফিসারেরা যাদের নির্দেশে এই ঝামেলা তৈরি হয়েছে তাদের গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। আর ওই জঙ্গলের মধ্যেই একটি পুলিশের ক্যাম্প বসে। পুলিশ ইন্সপেক্টর কনস্টেবলকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা কি খোঁজ খবর নিয়েছো যে এই সুসাইড কোনো শত্রু আছে কিনা? কনস্টেবল বলে, না স্যার, সুসাইড তো তেমন কোনো শত্রু নেই, তাছাড়া সে তো খুব ভীতু। আমি ভাবছি যে সে একা একা অত রাতে জঙ্গলের ভেতর গেল কি করে, নাকি তার সঙ্গে অন্য কেউ ছিল। স্যার, আমার মনে হয় হয়তো হবু বর আর বউ মিলে নিজেরাই লুকিয়ে লুকিয়ে জঙ্গলের ভিতরে একটু সময় কাটাতে গিয়েছিল। তাদের মনে হয় দেরি আর সহ্য হচ্ছিল না। ইন্সপেক্টর আর কিছু বলে না। পরদিন সকালে সুসাইয়ের সঙ্গে যে মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল, অর্থাৎ অ্যানি, তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। ইন্সপেক্টর অ্যানিকে জিজ্ঞাসা করে, আচ্ছা অ্যানি, আপনি কি বলতে পারবেন যে সুসাই কি রকম মানুষ ছিল? অ্যানি বলে, স্যার, সুসাই ছেলে হিসেবে খুবই ভালো ছিল, ওর সঙ্গেই আমার বিয়ে হচ্ছিল, কিন্তু হঠাৎ জেনি সেখানে নাচ গান করতে আসে, আর তখন সুসাই মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছিল। আমি এটা দেখে তাকে বকাবকিও করেছিলাম, কিন্তু তারপর যে স্যার কি হয়েছে আমি আর কিচ্ছু জানি না স্যার। এইসব কথা শোনার পর অ্যানিকে ছেড়ে দেওয়া হয়। ডাকা হয় জেনিকে। অফিসার জেনিকে জিজ্ঞাসা করে, সুসাই মানুষ হিসাবে কেমন ছিল? স্যার, সুসাই মানুষ হিসাবে খুব ভালো মানুষ ছিল। আচ্ছা, গতকাল রাতে সে কি তোমার দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছিল? জেনি বলে, না স্যার, সেটা তো আমি বলতে পারবো না। তাছাড়া আপনারা আমাকে এইসব কথা কেন জিজ্ঞাসা করছেন? যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমার বাবার সাথে কথা বলতে পারেন। এই কথা বলে জেনি সেখান থেকে চলে যায়। অফিসার তখন তার জুনিয়রদের জিজ্ঞাসা করে, আচ্ছা, এখানে এমন কোনো ব্যক্তি আছে যাদের কথা এই গ্রামের সবাই মেনে চলে? তখন জুনিয়র পুলিশেরা তাকে জানায়, স্যার, এখানে কোনো বড় নেতা নেই, এটি একটা ছোট্ট গ্রাম। তবে শুভ্রামানিপুরামের মানুষ কাট্টা নামে একজনের কথা খুব মেনে চলে, আর ইয়োকোপুরামের মানুষ ফাদারের কথা সবাই মেনে চলে। এই কথা শুনে ইন্সপেক্টর ফাদারের কাছে যায় এবং তাকে গিয়ে বলে, আচ্ছা ফাদার, শুভ্রামানিপুরামের সম্পর্কে আপনার কি মতামত? ফাদার বলে, ওরা সবাই গুন্ডা প্রকৃতির মানুষ, সব সময় ঝগড়াঝাটি করতেই ওরা ব্যস্ত, ওরা আমাদের গ্রামের লোকেদের একটুও শান্তিতে থাকতে দেয় না। তখন অফিসার জিজ্ঞাসা করে, আর আপনার গ্রামের মানুষ কেমন? ফাদার বলে, আমাদের গ্রামের মানুষ, ওদের তো তুলনাই হয় না, ওরা খুব শিক্ষিত, এমনকি খুব ভদ্র, এরা বারবার শত্রুদের ক্ষমা করে দেয়। ইন্সপেক্টর বলে, তাহলে আপনারা শুভ্রামানিপুরামের মানুষদের ক্ষমা করছেন না কেন? ফাদার বলে, কারণ আমি আগেই বলেছি যে ওরা অশিক্ষিত। যখন ব্রিটিশরা এখানে এসেছিল তখন তারা এখানে গির্জা বানিয়েছিল, তবে শুভ্রামানিপুরামের মানুষেরা তার কিছুটা দূরে একটা শিব মূর্তি খুঁজে পায়, আর সেটাই তারা পূজা পাঠ শুরু করে। আমরা তবুও তাদের কিছু বলিনি, সবকিছু মেনে নিয়েছিলাম। আমরা সবকিছু ভুলে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু ওরা তো কোনো কথাই শোনে না, সবসময় আমাদের সঙ্গে দ্বন্দ্ব করতে চায়। আমরা জানি না ওরা আমাদের উপরে এত কেন রেগে আছে। আর আমার অনুমান ওরা সুসাইকে ছলনা করে তাদের গ্রামের মেয়ে বিয়ে করতে নিয়ে গিয়েছিল, আর তারপর ওরাই আমাদের সুসাইকে খুন করে ফেলেছে। ইন্সপেক্টর তখন বলে, আচ্ছা, এটাও তো সম্ভব যে আপনার গ্রামের কেউ তাকে মেরে ওর দেহ ওই মন্দিরের পাশে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, যাতে সমস্ত দোষ শুভ্রামানিপুরামের মানুষজনদের উপরে গিয়ে পড়ে। তবে ফাদার, আপনি চিন্তা করবেন না, খুনি যেই হোক আমরা তাকে খুঁজে বের করবই, আর তাকে শাস্তিও আমরা দিব। ফাদার আর কোনো কথা বলে না। ইন্সপেক্টর সেখান থেকে চলে যায়। আর ওই দিন রাতেই ইন্সপেক্টর এবং কিছু কনস্টেবল সুসাই যেখানে খুন হয়েছে তার পাশে ক্যাম্পে বসে ওই জায়গাটি ভালোভাবে পাহারা দিচ্ছিল। আর তখন তারা একটি ছেলে আর মেয়েকে পিছন দিক থেকে দেখতে পায়। ইন্সপেক্টর তাড়া করতে থাকে, জিজ্ঞাসা করে, ওই তোমরা কারা? তোমরা কি ইয়াকুপুরামের লোক নাকি শুভ্রামানিপুরামের লোক? কিন্তু ওরা কোনো উত্তর না দিয়েই দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে। অফিসার তাদের দিকে লক্ষ্য করে গুলি করতে থাকে, কিন্তু গুলি গিয়ে তাদের গায়ে লাগে না, তারা সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে ফাদার শহরে যাওয়ার সময় পুলিশ তাকে থামিয়ে দেয়। তারা বলে, ফাদার, এখনো সুসাইকে কারা খুন করেছে সেই তদন্ত চলছে, তাই এই গ্রাম থেকে আমরা কাউকে বাইরে যেতে দিব না, আপনি আপনার বাসায় ফিরে যান। ফাদার বলে, আমি শহরের স্কুলের শিক্ষক, একদিন যদি আমি স্কুলে না যাই তাহলে ছাত্ররা একদিন ক্লাস করতে পারবে না, আর সেই কারণে তারা পরীক্ষায় নম্বরও কম পাবে, তারা চাকরিও পাবে না, আর শেষে তারা যদি চাকরি না পায় তখন তারা অপরাধের পথে হাঁটতে বাধ্য হবে। ইন্সপেক্টর হাসতে হাসতে বলে, ফাদার, আমার মনে হচ্ছে আপনি আগেও একদিন স্কুল মিস করেছিলেন, তাই আপনার কোনো ছাত্র পরীক্ষায় ভালো নম্বর পায়নি, তাই সে চাকরিও পায়নি,
আর সেই কারণেই সে সুসাইকে মেরে ফেলেছে। দেখুন ফাদার, বাজে কথা বলবেন না, বরং আমাদের তদন্তে সাহায্য করুন, না হলে আমরা আপনাকে কিন্তু জেলে ভরে দিব। ফাদার তখন সেখান থেকে চলে যায়। ফাদার চলে যাওয়ার পর পুলিশ ইন্সপেক্টর ফারহানের বাসায় যায়। ফারহানের বাবাকে অফিসার বলে, আচ্ছা, ইয়াকোপুরামে খ্রিস্টানরা থাকে আর শুভ্রমণিপুরামে হিন্দুরা থাকে, কিন্তু আমরা ওখান থেকে এই টুপিটা খুঁজে পেয়েছি। ফারহানের বাবা বলে, স্যার, যখন ওখানে ঝামেলা হচ্ছিল তখন হয়তো কারো মাথা থেকে টুপিটা খুলে পড়ে গেছে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। তাছাড়া এই টুপিটা ওখানে পরে পাওয়া গেছে, তাই বলে আপনি আমার বাসায় কেন আসলেন আর আমাকেই বা কেন জিজ্ঞাসাবাদ করছেন? অফিসার বলে, কারণ আপনার বাসার দিকে আমাদের সন্দেহ আছে, সেই কারণেই আমরা আপনাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। এই বলে অফিসার সেখান থেকে চলে যায়। এদিকে ফারহানের বাবা ফারহানকে বোঝায় যে, ফারহান, তুই কোনো কারণ ছাড়া শুভ্রমণিপুরমে যাওয়া বন্ধ কর। ফারহান বলে, কেন বাবা, তুমি তো ওই গ্রামেই জন্মগ্রহণ করেছিলে, ওই গ্রামেই আমার দাদার কবর রয়েছে। কই, আগে তো আমাদের গ্রামের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, আর এই 3টে গ্রামও তো এক ছিল, তবুও তুমি আমাকে ওখানে যেতে কেন বারণ করছো? ফারহানের বাবা বলে, আমি যেটা বলছি তুই সেটাই করবি। ফারহান বলে, বাবা, ওখানে আমার সব বন্ধুরা রয়েছে, আমি ওখানে যাবই। এভাবেই আরও কয়েকটা দিন কেটে যায়। পুলিশ অফিসারেরা তদন্ত চালিয়ে যেতে থাকে। তারা গ্রামবাসীদের সবার দিকে নজর রাখতে থাকে, এমনকি জেনির দিকেও। এর মাঝেই একদিন হঠাৎ দুবাই রাজা নামে একটি ছেলে শুভ্রমণিপুরমে আসে। সে বিগত 5 বছর ধরে দুবাইতে ছিল। এবার সে দেশে ফিরেছে বিয়ে করার জন্য। সে তার মাকে বাসায় ফিরে বলে, মা, তুমি পুঙ্কুর সঙ্গে আমার বিয়ের কথা বলেছো তো? আমার কিন্তু ওকে খুব পছন্দ। আসলে এই পুঙ্কু হচ্ছে এই গ্রামেরই একটা মেয়ে, যাকে দুবাই রাজা দুবাইতে যাওয়ার আগে থেকেই পছন্দ করত। দুবাই রাজার মা তখন দুবাই রাজাকে বলে, বাবা, এখন গ্রামের অবস্থা ভালো না, যে বিয়ে করতে যাচ্ছে সেই বিয়ে করতে গিয়ে মারা যাচ্ছে। কদিন আগে ইয়োকোপুরামের সুসাই বিয়ে করতে গিয়ে মারা গেছে, কিন্তু দুবাই রাজার তো বিয়ে করার ঝোঁক উঠে গেছে। সে এসব তো কিছুই মানছে না। সে তার মাকে বলে, শোনো মা, আমি ওসব কিছু জানি না, আমি বিয়ে করতে এসেছি, আর এখান থেকে আমি বিয়ে করেই আবার দুবাই ফিরবো। দুবাই রাজার মা ছেলের জেদাজেদিতে মেয়েদের বাসায় যায়, আর তাদের বিয়ের কথাবার্তাও পাকা হয়ে যায়। গ্রামে আবার নতুন আরেকটা বিয়ে হতে চলেছে, এই খবর পুলিশ ইন্সপেক্টরের কাছে চলে যায়। আর তখন সে দুবাই রাজা এবং মেয়ের পরিবারকে বলে, দেখুন, এখন গ্রামের অবস্থা ভালো না, তাছাড়া নতুন জামাইদের খুনিরা ধরে নিয়ে গিয়ে মেরে ফেলছে। কি তাদের মোটিভ, কি কারণে যে তারা মেরে ফেলছে কিছুই বোঝা যাচ্ছে না, আর খুনিরা এখনো ধরাও পড়েনি, তাই এখন বিয়ে করা নিরাপদ নয়। আপনারা একটু ধৈর্য ধরুন, খুনিরা ধরা পড়লে তারপর আপনারা আপনাদের মেয়ের সঙ্গে দুবাই রাজার বিয়ে দিবেন। এই কথা শুনে দুবাই রাজা পুলিশ অফিসারকে বলে, স্যার, আমি 5 বছর পর বাসায় ফিরেছি, হাতে মাত্র 2-3টা দিন ছুটি পেয়েছি। এখন যদি আমি বিয়ে করে প্রথম রাত বউয়ের সঙ্গে কাটাতে পারি, তাহলে 5 বছর পর আমি যখন বাসায় ফিরবো তখন আমার বাচ্চার 5 বছর বয়স হবে। আর যদি সেটা না হয়, তাহলে আবার সেই 5 বছর পরে বাসায় ফিরে আমাকে সবকিছু নতুনভাবে শুরু করতে হবে। অযথা আমার এই 5 বছর নষ্ট হয়ে যাবে স্যার। পুলিশ অফিসার মনে মনে ভাবে যে, না, ছেলের কথায় তো যুক্তি আছে। এদিকে গ্রামবাসীরাও সবাই পুলিশ অফিসারকে বলে যে, স্যার, এই বিয়ের অনুমতিটা দিয়ে দিন, আমরা দায়িত্ব নিচ্ছি, কিচ্ছু হবে না। তখন ইন্সপেক্টর বিয়ের অনুমতি দিয়ে দেয়। শুরু হয় আরও একটা বিয়ে। সন্ধ্যায় পুলিশি নিরাপত্তায় দুবাই রাজার সঙ্গে পঙ্কুর বিয়ের অনুষ্ঠান শুরু হয়। আর বিয়ের অনুষ্ঠান শুরু হতেই সেখানে জেনি ও ফারহান এসে উপস্থিত হয়। বিয়ের রিসেপশন হয়ে যাওয়ার পর যখন আলাদাভাবে দুবাই রাজা পঙ্কুর সঙ্গে একটি জায়গায় কথা বলতে যায়, তখন হঠাৎই জেনি আর ফারহান তাদের দেখে হাসতে হাসতে বলে, এই মেয়ের কপাল পুড়ল, এই বলদপোলাকে বিয়ে করে সে বড় ভুল করেছে। এই কথা বলে তারা জঙ্গলের দিকে দ্রুত চলে যেতে থাকে। এদিকে দুবাই রাজা নিজের অপমান সহ্য করতে পারে না। সে জেনি ও ফারহানের পিছনে পিছনে জঙ্গলের দিকে যেতে থাকে আর বলতে থাকে, এই শোন, তোরা এই কথা কেন বললি? কিন্তু জেনি আর ফারহান দাঁড়ায় না। এদিকে দুবাই রাজার পেস্টিজে তো বিশাল বড় আঘাত লেগেছে, তাই সেও তাদের না ধরে থামবে না। তাই সে আরো দ্রুত জঙ্গলের ভিতরে প্রবেশ করতে থাকে। একসময় সেই শিব মন্দির আর সেই কুয়ার সামনে এসে দাঁড়ায় জেনি আর ফারহান, আর তারপর তারা ধীরে ধীরে সরে যায়। সেখানে আবির্ভাব হয় দুজন অপরিচিত কাপেলের, যে কাপেল সুসাইকে খুন করেছিল। দুবাই রাজা এই ছেলেটিকে আর মেয়েটিকে দেখে তো পুরাই অবাক হয়ে যায়, তার পায়ের থেকে মাটি সরে যায়। সে বলে, আমাকে মেরো না, আমি বিয়ে করছি, প্লিজ দয়া করে আমাকে মেরো না, তোমরা আমাকে ছেড়ে দাও। তাছাড়া আমি তো তোমাদের বন্ধু ছিলাম, তোমরা আমাকে মারতে পারবে। কিন্তু সেই ছেলেটি আর মেয়েটি দুবাই রাজার কোনো কথাই শোনে না। তারা দুবাই রাজাকে সুসাইয়ের মতোই ওই কুয়ার পানির ভিতরে চুবিয়ে মেরে ফেলে। পরদিন সকালে ইয়াকোপুরামের চার্চের পাশে
দুবাই রাজার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। আর এর ফলে সমস্ত দোষ ইয়াকুপুরানের মানুষের উপরে গিয়ে পড়ে। দুবাই রাজার মৃত্যুর পর ওই চার্চের ফাদার এবং ফ্লেক্সি নামে আরেকটি ছেলেকে পুলিশ জেরা করে, কিন্তু কিছুই জানা যায় না। ইন্সপেক্টর কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে ভাবে যে খুনিকে তারা কিভাবে ধরবে। এই সময় সুব্রমণিপুরমের মানুষ লাঠি তরোয়াল সবকিছু নিয়ে রেডি হতে থাকে ইয়াকুপুরমের মানুষের উপর আক্রমণ করার জন্য, কারণ তারা ভাবে যে ইয়াকুপুরমের মানুষেরাই দুবাই রাজাকে খুন করেছে। কিন্তু ঝামেলা শুরু হওয়ার আগেই পুলিশ সেখানে এসে পড়ে এবং তারা এই ঝামেলা থামিয়ে দেয়। এরপর কেটে যায় আরও 2-1 দিন। একদিন ফারহানের বাবা থানায় এসে ইন্সপেক্টরকে বলে, স্যার, আমি আমার ছেলেকে কিছুটা সন্দেহ করছি। যেদিন যেদিন আমাদের এই 3টে গ্রামের মধ্যে কোনো গ্রামে বিয়ে অনুষ্ঠিত হয়, ঠিক সেই রাতে আমার ছেলে ফারহানকে বাসায় দেখা যায় না, সে বাসায় ফিরে না। আমি বলছি না যে ফারহানই খুন করেছে, কিন্তু ফারহান কিছু একটা জানে, ও আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। আমি খুব চিন্তায় আছি স্যার, ও আমার একমাত্র ছেলে, আমি ওকে হারাতে চাই না স্যার। তাই ফারহান যদি সত্যি সত্যি অপরাধী হয়েও থাকে, তাহলে আমার অনুরোধ, ওকে প্লিজ আপনারা এনকাউন্টার করবেন না, ওকে জেলে ভরে দিয়েন, তবুও তো আমি দুবেলা ওকে দেখতে পারবো। ফারহানের বাবার কাছ থেকে এই কথা শোনার পর ইন্সপেক্টরের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তিনি কনস্টেবলদের বলে যে তোমরা গ্রামবাসীদের সামনে মাইকিং করে বলে আসো যে তারা যদি তাদের নির্দোষ মনে করে, তাহলে এমন একটা বিয়ের আয়োজন করা হোক যে বিয়েতে এখানে এই 3 গ্রামের সমস্ত মানুষ উপস্থিত থাকবে। আর 3 গ্রামের সবাই যদি ওই বিয়েতে উপস্থিত থাকে, তাহলে আমরা তাদের দিকে কড়া নজর রাখবো, এবং যদি ওই বিয়েতে কোনো খুন হয়, তাহলে আমরা অপরাধীকে খুব সহজে ধরেও ফেলতে পারবো। পুলিশ ইন্সপেক্টরের কথা শুনে সমস্ত কনস্টেবল গ্রামে গ্রামে মাইকিং করতে শুরু করে দেয়। এদিকে পুলিশ ইন্সপেক্টর সিদ্ধান্ত নেয় যে মেয়েটির সঙ্গে দুবাই রাজার বিয়ে হওয়ার কথা ছিল, অর্থাৎ পুঙ্কি, তার সঙ্গে সুব্রমণিপুরমের কাট্টার বিয়ে দেওয়া হবে। অন্যদিকে ফাদারের ঘনিষ্ঠ একটি ছেলে যার নাম ফ্লেক্সি, তার সঙ্গে অ্যানির বিয়ে দেওয়া হবে, যার সঙ্গে সুষের বিয়ে হওয়ার কথা ছিল, সেই মেয়েটি। এরপর ইন্সপেক্টর 2 পক্ষকে রাজি করায়। যথাসময় বিয়ের অনুষ্ঠানও শুরু হয় নাচ গান। আর ওই বিয়েতে সেই জেনি আর ফারহান এসে উপস্থিত হয়। পুলিশ অফিসার জেনি আর ফারহানের দিকে নজর রাখতে থাকে, কারণ তার মনে মনে এদের উপর সন্দেহ রয়েছে। একসময় অফিসার লক্ষ্য করে যে জেনি আর ফারহান ইশারায় একে অপরের সঙ্গে কথা বলছে। আর এই দৃশ্য দেখে ইন্সপেক্টর ধীরে ধীরে জেনির দিকে আগাতে থাকে। জেনি ব্যাপারটা বুঝে যায়, তাই সঙ্গে সঙ্গে সেও সেখান থেকে সরে যেতে থাকে। ইন্সপেক্টরও তার পিছু নেয়। আর ঠিক তখনই কারেন্ট চলে যায়, সমস্ত আলো নিভে যায়, শুরু হয় অন্ধকারের। আর তারপর হঠাৎ করেই কারেন্ট চলে আসে। না, জেনি আর ফারহান পালাতে পারেনি, তাদের অফিসার ধরে নিয়েছে। কিন্তু আলো আসতেই গ্রামবাসীরা লক্ষ্য করে যে ফ্লেক্সি আর কাট্টা, অর্থাৎ 2 নতুন জামাই, কোথায় যেন ভ্যানিশ হয়ে গেছে। এরপর শুরু হয় এক অদ্ভুত কাহিনী। হঠাৎ করেই পুলিশ অফিসারেরা যে গাড়িতে করে এসেছিল, তার মধ্যে একটি গাড়ি মানুষবিহীন চলতে শুরু করে। আর তারপর সেই গাড়িটি জোরে ওই পুলিশ অফিসারের দিকেই আগাতে থাকে। পুলিশ অফিসার অন্যমনস্ক হয়ে যায়, আর সেই সুযোগে জেনি আর ফারহান তাদের হাত ছাড়িয়ে নেয়। এদিকে গাড়ির দরজা ধীরে ধীরে খোলে, আর সেখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় ফ্লেক্সি আর কাট্টাকে। না, তাদের কেউ এখনো মেরে ফেলতে পারেনি, তারা বেঁচে আছে। আর এক মুহূর্তের মধ্যেই জেনি আর ফারহান সেই গাড়ির ভিতর ঢুকে বসে পড়ে। গেট আপনা আপনি বন্ধ হয়ে যায়, আর তারপর সেই গাড়ি গভীর জঙ্গলের ভিতর দিয়ে চলতে শুরু করে। পুলিশ অফিসারেরা সেই গাড়িকে ফলো করতে করতে তারাও জঙ্গলের ভেতর যেতে থাকে। একসময় গভীর জঙ্গলের মাঝে হঠাৎ করে এই গাড়িটি থেমে যায়। তারপর সেই গাড়ির ভিতর থেকে জেনি আর ফারহান নেমে আসে, আর নেমেই ওই শিব মন্দিরের কাছে চলে যায়। সেখানে একটা কুঁড়ে ঘর ছিল। তারা কুঁড়ে ঘরের ভিতরে প্রবেশ করে, আর সঙ্গে সঙ্গেই সেই কুঁড়ে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। পুলিশ অফিসারও তাদের পিছু পিছু ওই কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ায়, আর তারপর চিৎকার করে বলতে থাকে, তোমরা ওই কুঁড়ে ঘরের বাইরে বেরিয়ে আসো, না হলে আমরা গুলি করতে বাধ্য হব। কিন্তু কে শোনে কার কথা? তারা ওই কুঁড়ে ঘরের মধ্যেই চুপচাপ বসে থাকে। পুলিশ অফিসার সবাইকে গুলি করার নির্দেশ দেয়, আর সঙ্গে সঙ্গেই ওই কুঁড়ে ঘরের দরজার উপরে একের পর এক গুলি বর্ষণ হতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে একজন বৃদ্ধ মহিলা সেখানে আসে, এবং সে এসে পুলিশ অফিসারদের বলে, এই তোমরা এখানে কাদের ধরতে এসেছো? যারা গ্রামের লোকদের খুন করেছে তাদের ধরতে এসেছো? কিন্তু তোমরা তো পৃথিবীর সমস্ত বন্দুক নিয়ে এসেও তাদের মারতে পারবে না, কারণ তারা কেউই মানুষ না যে বন্দুকের গুলিতে তারা মরে যাবে। পুলিশ অফিসার তখন সেই মহিলাকে বলে, আপনি কি বলতে চাইছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তখন সেই বৃদ্ধ মহিলা পুলিশ অফিসারদের একটা গল্প বলতে শুরু করে। সেন চলে যায় অতীতে। বৃদ্ধা মহিলা ধীরে ধীরে বলতে থাকে, অনেক বছর আগে
ইয়াকোপুরাম এবং শুভ্রমণিপুরাম আসলে একটাই গ্রাম ছিল, কিন্তু 20 বছর আগে ব্রিটিশদের আগমনে এখানে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়ে। এখানকার চার্চের ফাদার সেই সময় শুভ্রমণিপুরামের দরিদ্র মানুষদের লোভ দেখিয়ে ধর্মান্তরিত করতে শুরু করে, যেমন শিক্ষিতদের চাকরি দেওয়া, সন্তানদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করার লোভ দেখায়। আর তারপর সমস্ত গ্রামবাসীরা ধীরে ধীরে খ্রিস্টান হয়ে যেতে থাকে। এদের মধ্যে একজনের নাম ছিল শ্যাম, যিনি তার সম্পূর্ণ পরিবার সহ খ্রিস্টান হয়ে যায়। আর এই খ্রিস্টান হওয়ার পর তার নাম হয় রবার্ট, তার ছেলের নাম হয় ফ্লেক্সি, আর মেয়ের নাম হয় ফতেমা। এরপর রবার্ট নিজের বোনকেও ধর্মান্তরিত করার জন্য বোঝাতে থাকে, কিন্তু রবার্টের বোন বলে যে না, আমি অভাবে মরে যাব, তবুও আমি আমার ধর্ম পরিবর্তন করব না। যদি মরতে হয় তাহলে আমি আমার ধর্ম নিয়েই মরব। তখন চার্চের ফাদার, যারা খ্রিস্টান ধর্ম নিতে রাজি হয় না, তাদের বিরুদ্ধে রবার্টের কানে বিষ দিতে শুরু করে। কিন্তু রবার্টের মেয়ে ফতেমা, সে ছোট হতে পারে কিন্তু সে ব্যাপারটি বুঝে যায়। তাই সে ওই চার্চের ফাদারকে বলে, আমরা একসময় গ্রামের অন্যান্য মানুষদের সঙ্গে সুখে শান্তিতে থাকতাম, আপনি আমাদের ধর্ম পরিবর্তন কেন করিয়েছেন? আর আপনি তাদের বিরুদ্ধে কেনই বা আমার বাবার কানে বিষ ঢালছেন? তারা আমাদের সবসময় খুব ভালোবাসতো, এখনও তারা আমাদের ভালোবাসে, তাই তাদের সম্বন্ধে আর কখনো উল্টোপাল্টা কথা বলবেন না। রবার্টের পুরো পরিবার খ্রিস্টান ধর্ম মেনে নিলেও ফতেমার মনে নানা প্রশ্ন হতে শুরু করে, যার উত্তর ফাদারও দিতে পারে না। তাই ফাদার রবার্টকে বলে যে তোমার মেয়ে এখানে থাকা একদম নিরাপদ নয়, তুমি একটা কাজ করো, তোমার মেয়েকে শহরে পাঠাও পড়াশোনার জন্য। শহরে পড়াশোনা করতে যত টাকা খরচ হয় আমি দিব। এদিকে ফতেমা, সে তার পুরনো গ্রামে সুযোগ পেলেই চলে যেত। সেখানে শিবম বলে তার একজন বন্ধু রয়েছে, যে তার বেস্ট ফ্রেন্ড। শিবমের মাও ফতেমাকে নিজের মেয়ের মতো ভালোবাসত, কিন্তু ফেলিক্স ফতেমার এই যাতায়াত একদম পছন্দ করত না, কারণ শিবম হিন্দু পরিবারের একটি ছেলে আর ফতেমা খ্রিস্টান। সে শিবমের সাথে ফতেমাকে দেখলেই রেগে যেত। তাই একদিন ফাদারের সাহায্যে ফতেমাকে শহরে পাঠিয়ে দেওয়া হয় পড়াশোনার জন্য। যখন শিবম জানতে পারে যে ফতেমা শহরে পড়তে যাচ্ছে, তখন সে ওই ফতেমার গাড়ির পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত দৌড়ে দৌড়ে যেতে থাকে আর কান্না করে বলতে থাকে, ফতেমা তুমি আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত সময় কাটাতে পারবো না। ফতেমা গাড়ির ভিতরে বসে কান্না করতে থাকে। এদিকে শিবমও দৌড়াতে দৌড়াতে কান্না করতে থাকে, কারণ তারা তখন ছোট ছিল, তাদের হাতে কিছুই করার ছিল না। এদিকে শুভ্রমণিপুরামের গ্রামবাসীদের মধ্যে অনেক গ্রামবাসী নিজের ধর্ম পরিবর্তন করে ফেলেছে। তাই অন্যান্য গ্রামবাসীরা ঘোষণা করে যে যদি আজ থেকে কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে তাদের বাড়ি ও জমি কেড়ে নেওয়া হবে। তারা আরও বলে, এখন থেকে আমরা ইয়োকোপুরামের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখব না। তারা শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যে তাদের মধ্যে আর কেউ ধর্ম পরিবর্তন করবে না। এরপর কেটে যায় আরও অনেক কয়েকটা বছর। এখন শিবম বড় হয়েছে, সে শহরের একটি নামকরা স্কুলের শিক্ষক। এদিকে ফতেমাও বড় হয়ে গেছে, তার পড়াশোনা শেষ হয়েছে, সে ফিরে এসেছে তার নিজের বাসায়। কিন্তু ফতেমা এখনও শিবমকে ভুলতে পারেনি। তাই সে খোঁজখবর নিয়ে শিবম যে শহরের স্কুলে শিক্ষকতা করে সেই স্কুলে সেও শিক্ষকতার চাকরি নেয়। আর ওই স্কুলের প্রিন্সিপাল ছিল সেই গ্রামের চার্চের ফাদার। এদিকে শিবম স্কুলে বাচ্চাদের হিন্দু ধর্ম পড়াচ্ছিল। আর তখন ফাদার শিবমকে ডাকে এবং তাকে বলে যে তুমি এই স্কুলে পড়াতে চাইলে খ্রিস্টানদের সমস্ত ধর্মের কথা পড়াতে হবে, এখানে হিন্দু ধর্ম শেখানো যাবে না। কিন্তু এখানে তো হিন্দু বাচ্চারাও পড়াশোনা করে। শিবম তখন বলে, স্যার এখানে তো হিন্দু বাচ্চারাও পড়াশোনা করে, আর এই স্কুলের সমস্ত অর্থ তো সরকার দেয়, তাই আমি পাঠ্য বইতে যা যা আছে সবই আমার স্কুলের ছাত্রদের পড়াবো। ফাদার বলে যে না, তুমি খ্রিস্টান ধর্মই পড়াবে, হিন্দু ধর্ম পড়াতে পারবে না। তাছাড়া এই স্কুলটা ব্রিটিশরা তৈরি করেছে, তাই এখানে খ্রিস্টান ধর্মই পড়াতে হবে, কারণ প্রথম পড়াশোনা খ্রিস্টানরাই এই দেশে চালু করেছিল। শিবমের মাথা এই কথা শুনে পুরাই গরম হয়ে যায়। সে তখন ফাদারকে বলে, স্যার ব্রিটিশরা এই দেশে আসার আগেও আমাদের দেশে অনেক জ্ঞানী মানুষ ছিল, তারাও অনেক পড়াশোনা করেছিল, তাদের কথা কি আপনার জানা আছে? ফাদার তখন শিবমকে আর কোনো উত্তর দিতে পারে না। অন্যদিকে ফারহান, সে এই স্কুলের ড্রাইভার। সে প্রতিদিন গ্রাম থেকে শিবম, ফতেমা আর জেনিকে এই শহরের স্কুলে পৌঁছে দিত। ফতেমা মনে মনে খুব কষ্ট পেত, কারণ যার জন্য সে এই স্কুলে চাকরি নিয়ে এসেছে সেই শিবম তাকে দেখলে একদম অচেনা মানুষের মতো ব্যবহার করে, তার দিকে শিবম ফিরেও তাকায় না। তাই ফতেমা একদিন সিদ্ধান্ত নেয় যে সে শিবমের কাছে জবাব চাইবে যে শিবম কেন তার দিকে একবারও তাকায় না। একদিন ফাঁকা নির্জন স্কুলের একটি জায়গায় জোর করে ফতেমা শিবমের ঠোঁটে কিস করে এবং তাকে বলে, শিবম ছোটবেলায় তুমি আমার ভালো বন্ধু ছিলে, আর সেই কারণেই আমি তোমাকে খুব ভালোবাসি।
তোমাকে আমার সঙ্গে প্রেম করতেই হবে। ফতেমার এই কথা শুনে শিবম ফতেমাকে আর ফিরিয়ে দিতে পারে না। সে ফতেমার সঙ্গে প্রেম করতে রাজি হয়ে যায়, কারণ যতই হোক ফতেমা তো তার ছোটবেলার প্রিয় বান্ধবী। এরপর কেটে যায় আরও কয়েকটা দিন। একদিন ফাদার ব্রিটিশ অফিসারদের সঙ্গে শুভ্রামানিপুরমে আসে ধর্ম প্রচার করতে। আর তখন শুভ্রামানিপুরমের গ্রামের লোকজন ফাদারকে দেখে খুব রেগে যায়। শিবম তখন তার বাসায় ছিল। সে বাহিরে ঝামেলার আওয়াজ শুনে বাহিরে বেরিয়ে আসে। আর তারপর শিবম ফাদারকে বলে, ফাদার, আমাদের এই গ্রামে কেউ ধর্ম পরিবর্তন করতে ইচ্ছুক না। আপনি অযথা কেন আমাদের গ্রামে এসেছেন? তাছাড়া আপনি তো একজন শিক্ষিত মানুষ। এই গ্রামে ঢোকার আগে আপনি গ্রামের বাইরে একটা সাইনবোর্ড লক্ষ্য করেননি, যেখানে লেখা রয়েছে যে অন্য ধর্মের মানুষ এই গ্রামে আসতে পারবে, কিন্তু ধর্ম পরিবর্তনের কথা কেউ বলতে পারবে না। এখন গ্রামের মানুষ আর বোকা নেই ফাদার, আপনি আপনার লোকজন নিয়ে এই গ্রাম থেকে বেরিয়ে যান। এই কথা শুনে ফাদার তার লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে শিবম আর ফতেমার প্রেমটা আরো গাঢ় হতে শুরু করেছে। তারা একে অপরকে না দেখে থাকতেই পারে না, তাই মাঝে মাঝেই তারা দেখা করে এবং একাকী সময় কাটায়। তবে ফতেমার বাবা রবার্ট এখন ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পেরেছে। সে এখন চায় হিন্দু ধর্মে ফিরে যেতে। আর মাঝে মাঝেই সে তার স্ত্রীকে বলে যে সে আবার হিন্দু ধর্মে ফিরে যাবে, কারণ সে খ্রিস্টান ধর্ম মন থেকে মেনে নিতে পারছে না। তখন ফতেমার মায়ের খুব ভয় হতে থাকে, যদি ফ্লেক্সি এই কথা জেনে যায় তাহলে সে তো তার বাবাকে জানেই মেরে দিবে, কারণ ফ্লেক্সি মনে প্রাণে একজন খ্রিস্টান হয়ে উঠেছে। আর ফতেমার মায়ের এই ভাবনাটাই একদিন সত্যি হয়ে যায়। যখন বাসায় কেউ ছিল না, তখন রবার্ট তার ছেলেকে ডেকে বলে যে সে হিন্দু ধর্মে চলে যেতে চায়। আর এই কথা শুনে ফ্লেক্সির মাথা পুরো আগুন হয়ে যায়। সে তখন তার বাবাকে এক ধাক্কা মেরে দেয়ালে ঠেলে ফেলে দেয়। আর তারপর সে সেখান থেকে চলে যায়। একটু পরে ফতেমা বাসায় ফিরে আসে। বাসায় ফিরে দেখে যে তার বাবা মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছে। সে তাড়াতাড়ি তার বাবার কাছে যায়। তখন ফতেমার বাবা ফতেমাকে বলে যে আমি আমার আগের ধর্মে ফিরে যেতে চেয়েছিলাম, তাই ফ্লেক্সি আমাকে ধাক্কা মেরে দেয়ালে ফেলে দেয়। আর এই কথা বলতে বলতেই ফতেমার বাবা মারা যায়। কিন্তু এখন কথা হচ্ছে যে ফতেমার বাবার শেষ কাজ কিভাবে করা হবে। তাকে কি খ্রিস্টান ধর্ম মেনে শেষকৃত্য সম্পূর্ণ করা হবে, নাকি হিন্দু ধর্ম মেনে শেষকৃত্য সম্পূর্ণ করা হবে? এদিকে ফতেমা শিবমকে সমস্তটাই জানিয়ে দিয়েছে। তাই শিবম গ্রামের লোকজন নিয়ে ফতেমার বাবার মৃতদেহর কাছে এসে উপস্থিত হয় এবং সে বলে যে রবার্ট আঙ্কেল, অর্থাৎ ধর্ম পরিবর্তনের আগে যার নাম শ্যাম ছিল, সেই শ্যাম আঙ্কেলকে হিন্দু ধর্ম অনুযায়ী তার শেষকৃত্য সম্পূর্ণ করা হবে। এই কথা শুনে ফ্লেক্সি এবং চার্চের ফাদার তাদের বাধা দেয়। তখন ফতেমা সবার সামনে বলে যে আমার বাবা মনে মনে একজন হিন্দুই ছিল, তাই সে তার কোনো ডকুমেন্টস থেকে নাম পরিবর্তন করেনি। আমার বাবার ইচ্ছে যে আমার দাদাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে আমার বাবাকেও কবর দেওয়া হোক, আর হিন্দু ধর্ম মেনেই তাকে কবর দেওয়া হোক, কারণ বাবা মারা যাওয়ার আগে আমাকে সবকিছু বলে গেছে। ফাদার তখন ফ্লেক্সিকে বলে, ফ্লেক্সি, তোমরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। তোমার বাবা এখনো তার নাম কোনো ডকুমেন্টস থেকে পরিবর্তন করেনি। কেন? আমি আর তোমাদের বিষয় নাক গলাবো না। ফ্লেক্সি, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই বলে ফাদার মাথা গরম করে সেখান থেকে চলে যায়। আর শিবম এবং শিবমের গ্রামের লোকজন ফতেমার বাবাকে হিন্দু ধর্মের রীতিনীতি মেনেই শেষকৃত্য সম্পূর্ণ করে। এরপর থেকে ফতেমা তার বাসায় আর ফিরে যায় না। সে শিবমের বাসায় থাকতে শুরু করে। ফতেমা বাসায় ফিরছে না এবং সে শিবমকে ভালোবাসে, এটা ফ্লেক্সি জেনে গেছে। কিন্তু শিবমের সঙ্গে ফতেমার বিয়ে কিছুতেই দেওয়া যাবে না, তাই সে মনে মনে একটা প্ল্যান করে। সে শুভ্রামানিপুরমের কাট্টার সঙ্গে তার বোন ফতেমার বিয়ে দেবে বলে ঠিক করে। আর তারপর কাট্টার পরিবারের কাছে সে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। ফতেমা দেখতে সুন্দর, শিক্ষিত, এদিকে কাট্টা একটা অশিক্ষিত মূর্খ। তাই কাট্টার পরিবার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু কাট্টা রাজি হয় না। সে তার মা বাবাকে বলে যে আমি ফতেমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না, কারণ ফতেমা শিবমকে ভালোবাসে আর শিবম আমার ভালো একজন বন্ধু। তোমরা তো সবকিছুই জানো, তা সত্ত্বেও তোমরা কেন আমার সঙ্গে ফতেমার বিয়ে দিতে চাও? এই কথা শুনে কাট্টার পরিবার কাট্টাকে খুব ভালোভাবে বোঝাতে শুরু করে। অন্যদিকে ফ্লেক্সি চার্চের ফাদার ও গ্রামবাসীদের নিয়ে শিবমের বাসায় উপস্থিত হয়। শুভ্রামানিপুরমের গ্রামবাসীরা তখন ভাবে যে ফ্লেক্সি হয়তো আবার এই গ্রামে ঝামেলা করতে এসেছে, তাই তারা সবাই ফ্লেক্সির দিকে এগিয়ে যায়। আর তখন চার্চের ফাদার গ্রামবাসীদের বলে যে ফ্লেক্সি তোমাদের সঙ্গে এখানে কোনো ঝামেলা করতে আসেনি। সে তার বাবাকে হারিয়েছে আর সেই মৃত্যু শোক সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। আর শিবম, তুমি ফ্লেক্সির বোনকে তোমার বাসায় কেন রেখে দিয়েছো? এটা কি ঠিক? শিবম বলে, ফতেমা এখানে নিজের ইচ্ছায় আছে, আমরা তাকে এখানে বন্দি করে রাখিনি। সে চাইলে চলে যেতেই পারে। কিন্তু ফতেমা সবার সামনে ফ্লেক্সির সঙ্গে বাসায় যেতে অস্বীকার করে। কাট্টার মা বাবা তখন ফতেমাকে বলে যে মা, তুমি একজন যুবতী মেয়ে,
এইরকম একটা যুবক ছেলের বাড়িতে তোমার অবিবাহিত অবস্থায় থাকা একদমই শোভা পায় না, তুমি বাসায় ফিরে যাও। গ্রামবাসীরাও তখন ফতেমাকে অনুরোধ করে বাসায় ফিরে যাওয়ার জন্য। একসময় ফতেমা তার ভাইয়ের সঙ্গে বাসায় ফিরে যেতে বাধ্য হয়। আর সে বাসায় ফিরে যাওয়ার পর ফ্লেক্সি তার শহরের স্কুলে পড়াতে যাওয়া বন্ধ করে দেয়, তাকে ঘরে বন্দি করে রাখে। ফতেমা যদি কোনো প্রতিবাদ করে তাহলে ফ্লেক্সি তাকে মারতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। আর সেই কারণেই ফতেমা সিদ্ধান্ত নেয় যে শিবমের সঙ্গে সে পালিয়ে বিয়ে করবে। আর এই সিদ্ধান্ত সে শিবমকেও তার এক বান্ধবীর দ্বারা খবর দিয়ে জানিয়ে দেয়। একদিন রাতে শিবম তার বন্ধু কাঠটাকে নিয়ে ফতেমার জন্য অপেক্ষা করে। তারা আজকে শিব মন্দিরে বিয়ে করবে আর তারপর তারা এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাবে। কিন্তু তারা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ফতেমা শিবমের কাছে আসে না। তাছাড়া ফতেমা আসবেই বা কি করে? সে যখন সেজেগুজে শিবমের সাথে পালিয়ে আসবে বলে তার মায়ের জন্য শেষ চিঠিটা লিখছিল, তখন ফ্লেক্সি সেই চিঠি দেখে নেয়। আর তারপর সে ফতেমাকে মারধর করতে শুরু করে। ফতেমাও তার ভাইকে মারতে থাকে এবং সেখান থেকে পালিয়ে সে শিবমের কাছে আসতে শুরু করে দেয়। এদিকে কাঠটা শিবমকে বলে, ফতেমা তো আসছে না, চল আমরা শিব মন্দিরের দিকে এগিয়ে দেখি। ওই শিব মন্দিরে হয়তো ফতেমা এসে অপেক্ষা করছে। শিবম কাঠটার কথা শুনে শিব মন্দিরের কাছে যায়। আর এখানেই ফ্লেক্সি তার দলবল নিয়ে অপেক্ষা করছিল। ফ্লেক্সি শিবমকে দেখেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে কাঠটা সে তো অনেক আগেই ফ্লেক্সির দলে যোগ দিয়েছে, কারণ সে তার পরিবারের চাপে ফতেমাকে বিয়ে করতে রাজি হয়েছে এবং সে মনে মনে ফতেমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তবে শিবম যদি বেঁচে থাকে তাহলে সে ফতেমাকে কিছুতেই বিয়ে করতে পারবে না। আর সেই কারণেই সে ফ্লেক্সির সঙ্গে যোগ দিয়েছে শিবমকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। এরপর ফ্লেক্সি কাঠটা ও তার দলবল মিলে শিবমকে ওই শিব মন্দিরের পাশে কুয়ার মধ্যে চুবিয়ে মেরে ফেলে দেয়। অন্যদিকে ফতেমা যখন সব বাধা পেরিয়ে শিব মন্দিরে শিবমের সাথে দেখা করতে আসে, তখন ফ্লেক্সি তাকে ওই কুয়ায় চুবিয়ে মেরে ফেলে। সিন চলে আসে বর্তমানে। সেই বৃদ্ধ মহিলা পুলিশ অফিসারকে বলে, আপনারা জানেন যে ওই শিবমের মা কে? ওই শিবমের মা হচ্ছি আমি নিজে। হাজারো শোক বুকে চেপে নিয়ে এখনো বেঁচে আছি প্রতিশোধ দেখার জন্য। আমার ছেলে শিবম আর ফতেমা এরা একে অপরকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু তারা বেঁচে থাকতে পরস্পরকে তারা পায়নি। তাই মৃত্যুর পর তারা আবার এই গ্রামে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। এরপর ওই বৃদ্ধ মহিলা আরও বলে, সে বলে জেনি আর ফারহান ওরা কোনো দোষ করেনি। আমার ছেলে এবং ফতেমার আত্মা ওদের শরীরে প্রবেশ করেছে, তাই ওদের ইশারা মতোই জেনি আর ফারহান কাজ করে চলেছে প্রতিনিয়ত। যখন এই গ্রামে নতুন কোনো বিয়ে হয় তখন শিবম আর ফতেমা ওদের দেহে প্রবেশ করে আর তারপর তাদের টেনে নিয়ে আসা হয় এই শিব মন্দিরের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু পুলিশ অফিসার আদালতে কিভাবে বোঝাবে যে দুটো আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য এই গ্রামের মানুষগুলোকে একের পর এক খুন করছে? তাই সে মনে মনে একটা সিদ্ধান্ত নেয় যে কাটা দিয়ে কাটা তুলতে হবে। পুলিশ অফিসার তখন এক ভয়ঙ্কর তান্ত্রিককে সেখানে ডাকে এবং সেই তান্ত্রিককে পুলিশ অফিসার বলে যে এই গ্রামকে আপনি এই দুই আত্মার হাত থেকে বাঁচান। তান্ত্রিক তখন মন্ত্র পাঠ করা শুরু করে আর ঠিক সেই সময় সেই পাগলা তান্ত্রিকও ওখানে এসে উপস্থিত হয়। এরপর মন্ত্রের শক্তি দিয়ে জেনি আর ফারহানকে ওই কুঁড়ে ঘরের ভিতর থেকে বাইরে বের করে নিয়ে আসা হয়। কিন্তু তখনও শিবম আর ফতেমার আত্মা জেনি আর ফারহানের শরীরের ভিতরেই ছিল। তান্ত্রিক তার মন্ত্রশক্তি ও বিভিন্ন নাচ গানের মাধ্যমে ওই আত্মাদের জেনি আর ফারহানের শরীরের ভিতর থেকে বাইরে বের করে নিয়ে আসে। এই খবর পেয়ে একে একে গ্রামবাসীরাও সেখানে এসে উপস্থিত হয়। সেই তান্ত্রিক তখন আত্মাদের জিজ্ঞাসা করে যে তোমরা গ্রামের নিরপরাধ মানুষদের কেন খুন করে তোমাদের প্রতিশোধ নিচ্ছ? শিবম আর ফতেমার আত্মা তখন জবাব দেয়, আমরা গ্রামের অনেককে মেরেছি, কিন্তু পুরো গ্রামের সমস্ত পুরুষ মানুষকে আমরা এখনো মারতে পারিনি। আমরা চাই এই গ্রামের সমস্ত পুরুষ মানুষকে মেরে ফেলতে, তাদের জন্যই আমাদের এই অবস্থা। যদি এই গ্রামে ধর্মের কোনো বিভাজন না থাকতো তাহলে আমাদের এইভাবে মরতে হতো না, আমরা কাউকে ছাড়বো না। তান্ত্রিক তখন শিবম আর ফতেমার আত্মাকে বলে, যা হয়েছে সেটা ভুল হয়েছে, গ্রামবাসীরা তোমাদের সামনে ভুল স্বীকার করবে, তোমাদের গ্রামবাসীরা উপযুক্ত সম্মান দেবে, প্রয়োজনে তোমাদের মূর্তি বানিয়ে এই গ্রামে পূজা করা হবে, তোমরা প্লিজ গ্রাম ছেড়ে চলে যাও। আর ঠিক সেই সময় ফ্লেক্সি তান্ত্রিকের কাছে এসে বলে যে ফতেমা আমার বোন ছিল ঠিকই, কিন্তু সে ছিল দুশ্চরিত্রা, কারণ সে শিবমের সঙ্গে বিয়ের আগেই রাত কাটিয়েছে। এইরকম একজন খারাপ মেয়ের মূর্তি আমরা কেন পূজা করব? এই কথা শুনে শিবম আর ফতেমার আত্মা রাগে পুরাই আগুন হয়ে যায়। তারা তখন ওই তান্ত্রিকের কোনো কথাই আর শুনতে চায় না। তান্ত্রিকেরও ফ্লেক্সির কথা শুনে মাথা পুরাই গরম হয়ে যায়। সে তখন ওই আত্মাদের নির্দেশ দেয় যে তোমাদের যে হত্যা করেছে আর
এই গ্রামের যারা শত্রু তাদের মেরে তোমরা প্রতিশোধ নাও, আর তারপর তোমরা এই গ্রাম ছেড়ে বিদায় নাও। এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই শিভাম আর ফতেমা ফ্লেক্সিকে তুলে নিয়ে কুয়ার পানির মধ্যে ফেলে, আর তারপর তাকে ওই পানির মধ্যেই চুবিয়ে মেরে ফেলে দেয়, ঠিক যেভাবে ফ্লেক্সি শিভাম আর ফতেমাকে মেরে ফেলেছিল। আত্মাদের প্রতিশোধ না হয়ে যাওয়ার পর তারা এই গ্রাম ছেড়ে চলে যায়। কয়েকদিন পর দেখা যায় শিভাম ও ফতেমার একটি মন্দির তৈরি হয়েছে শিব মন্দিরের পাশে, আর সেই মন্দিরে জেনি ও ফারহান সহ গ্রামের সবাই পূজা পাঠ করতে বসেছে। এমনকি ফাদারও এসে এখানে প্রার্থনা করছে। পুলিশ অফিসার তখন ফাদারকে জিজ্ঞাসা করে যে, ফাদার, আপনি তো একজন খ্রিস্টান, আপনি এখানে পূজা করতে কেন এসেছেন? ফাদার তখন পুলিশ অফিসারকে বলে, আমি যিশু কিংবা শিবকে কখনো নিজের চোখে দেখিনি, তবুও সারা জীবন আমি যিশুর উপাসনা করেছি। কিন্তু শিভাম আর ফতেমাকে আমি জীবিত দেখেছি, এমনকি তাদের আত্মাকেও আমি দেখেছি। তাদের যদি আমি বিশ্বাস না করি তাহলে তো নিজের চোখকেই অস্বীকার করা হবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই ধর্মের কারণেই পৃথিবীতে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে, কিন্তু যখন উপরওয়ালা আমাদের সৃষ্টি করে তারপর এই পৃথিবীতে পাঠায়, তখন কি সে বলে পাঠায় যে তুমি হিন্দু ধর্মের, তুমি মুসলিম ধর্মের, তুমি খ্রিস্টান ধর্মের? যদি কোনো মুসলিম ধর্মের সন্তান হিন্দু ধর্মে ছোটবেলা থেকে মানুষ করা হয়, অথবা কোনো হিন্দু ধর্মের সন্তানকে মুসলিম কিংবা খ্রিস্টান ধর্মে ছোটবেলা থেকেই মানুষ করা হয়, তাহলে সে সেই ধর্মটাকেই নিজের ধর্ম বলে মানবে এবং সে সেই ধর্মই গ্রহণ করবে। অর্থাৎ সে নিজে জানে না যে সে কোন ধর্মের হয়ে এই পৃথিবীতে জন্মেছিল। আমরাই এই ধর্মের সৃষ্টি করেছি, আর এই ধর্মের কারণেই আমরা প্রতিনিয়ত অধর্ম করে চলেছি। এই ধর্মের দোহাই দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ হত্যা হচ্ছে। তাই আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি যে আমি আর কোনো ধর্মের মানুষকে ধর্ম পরিবর্তন করাবো না। বিশ্বাস নিয়ে যদি ভগবান, আল্লাহ কিংবা গডকে ডাকা হয় তাহলে তারা অবশ্যই সাড়া দিবে। তার জন্য ধর্মের পরিবর্তন করার কোনো দরকার নেই। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। আর কে লাইক দিল আর না দিল সেটা আপনার দেখার দরকার নেই ভাই, আপনি প্লিজ একটা লাইক দিয়ে যান। খুব শীঘ্রই আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য আপনারা সবাই কিন্তু খুব ভালো থাকবেন। টাটা।